হ্যালো স্টুডেন্ট, আমার নাম বিমলেন্দু বিশ্বাস। আর আমি তোমাদের আজকে থেকে ইতিহাস এবং তোমাদের যে আর্টস গ্রুপের যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে, ইতিহাস, ভূগোল, বেঙ্গলি এবং ইংলিশ, এই সবগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে পড়ানো শুরু করছি আজকে থেকে। ঠিক আছে? তো আজ আমি প্রথম তোমাদের শুরু করেছি ক্লাস 7-এর ইতিহাস প্রথম অধ্যায় দিয়ে। তো তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ে তোমরা বুঝতে পারবে, ইতিহাসে আমি প্রথমে পুরো বেস থেকে শুরু করব, মানে একেবারে নতুন থেকে প্রত্যেকটা লাইন ওয়াইজ তোমাদেরকে বোঝাবো। তোমরা ক্লাসটাকে ভালো মতো ফলো করবে, তাহলে তোমাদের জন্য ক্লাসটা সম্পূর্ণভাবে হেল্পফুল হবে, তোমরা খুব উপকার পাবে এর দ্বারা। ঠিক আছে? তো আজকে শুরু করছি। তোমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা সম্বন্ধে আমাদের জানতে গেলে প্রথমে ইতিহাসের কিছু গল্প সম্বন্ধে আমাদের জানতে হবে। দেখো, আমি পড়া স্টার্ট করছি। যত পুরনো দিনের কথাই হোক, গল্পের মতো করে বললে সবারই ভালো লাগে। কিন্তু মুশকিল হলো, অনেক ইতিহাস বইতে গল্পগুলি ভালো জমে না। খালি রাজা উজিরের নাম ধাম, যুদ্ধ, সাল তারিখ। তাই ইতিহাস পড়তে গিয়ে গল্পের মতো সেই মজাটা সবাই পায় না। নামগুলো অনেক সময় গুলিয়ে যায়, মনে থাকে না সাল তারিখ, কে কার পরে ক্ষমতায় এলেন, সেসব মনে রাখা খুবই কঠিন। ঠিক আছে? তাহলে ইতিহাস যখন তোমরা পড়া স্টার্ট করো, আমি অনেককেই দেখেছি যারা ইতিহাসে একটু কম ইন্টারেস্ট দেয় বা ইতিহাসে ইন্টারেস্ট পায় না তারা পড়তে গেলে। কারণ ইতিহাসে বেশিরভাগ ক্ষেত্রে রাজাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেগুলোর নাম, সাল, ডেট এগুলো মনে রাখতে হচ্ছে। তারপরে তাদের যে বিভিন্ন কাজকর্মগুলো এগুলো মনে রাখতে হচ্ছে। তাই ইতিহাসটাকে তারা ঠিকমতো পড়তে পারছে না বা কোনো মতে বুঝতে পারছে না। ঠিক আছে? তো ইতিহাসটাকে এখানে বলা হয়েছে, ইতিহাসটাকে যদি তুমি গল্পের মতো করে পড়তে পারো, তাহলে ইতিহাসটা একটা মজার সাবজেক্ট খুব। ঠিক আছে? দেখো, কিন্তু কঠিন হলো একটু আধটু নাম বা সালগুলি মনে রাখা জরুরি। কারণ যেসব ঘটনার কথা ইতিহাস বইতে থাকে, সেগুলি আজ থেকে অনেক অনেক বছর আগে ঘটেছিল। আবার সব ঘটনাগুলি একই দিনে বা একই বছরে ঘটেনি। তাহলে আমরা কিভাবে জানা যাবে কোন ঘটনাটি কবে ঘটেছিল? তাই আগে পরে করে সাজাতে হয় ইতিহাসকে। তার জন্য জানতে হবে ঘটনাগুলির সময়কাল। যেমন ইতিহাস পড়তে গেলে তোমাকে কিছু ঘটনার সময়কাল বা কোন সালে কী হয়েছিল সেটা সম্বন্ধে তোমাকে অল্প বিস্তর জ্ঞান থাকতে হবে বা তোমাকে জানতে হবে। নাহলে তুমি ঘটনাগুলোকে পরপর সাজাতে পারবে না। মানে ইতিহাসে কোনো ঘটনা একই সময়ে হয়নি, ঠিক আছে, বা একই দিনে হয়নি, সেগুলো কয়েক বছরের গ্যাপ ছিল তাদের মধ্যে। তাই সেগুলোকে পরপর সাজানোর জন্য কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে এটা জানার জন্য তোমাদেরকে ইতিহাসের সাল বা ঘটনার সময়টা একটু মনে রাখা প্রয়োজন। ঠিক আছে? দেখো, ইতিহাস সময় মাপতে হলে চলে যায় তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ, এইসব নানা সময় পরিমাপ হিসেবে। সেখানে সেকেন্ড, মিনিট, ঘন্টার হিসাব বিশেষ কাজেই লাগে না। তাই সাল তারিখগুলি যতটা জটিল হোক, আসলে ওরা নির্দোষ। পাছে আমাদের সময় হিসেবে গোলমাল করে ফেলি, তাই তো ওরা আমাদের থেকে সাবধান করে দেয়। তো ইতিহাসের যে ঘটনাগুলি তুমি পড়বে, বেশিরভাগই সাল এবং ডেটের ওপর বেস্ট করে। ঠিক আছে? ওখানে সময় কত, ঘন্টা কত, সেকেন্ড, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই অতটা, বা এগুলোর অতটা ইম্পর্টেন্স নেই ওখানে। ঠিক আছে? এবার দেখো, জটিল নামধামগুলো নিয়ে দুশ্চিন্তা তবু থেকেই গেল। কারো যদি নামের আগে গঙ্গাইকোন্ড চোল বা সকলোত্তর পথনাথের মতো উপাধি বসে, কারো নাম যদি হয় ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বখতিয়ার খলজি, এসব নাম বা উপাধি মনে রাখা খুবই কঠিন। তোমরা হয়তো এখানে এটা পড়েই বুঝতে পারছো এটা কী পড়লাম। এগুলো হচ্ছে তোমাদেরকে ধীরে ধীরে এই এই যে নাম তিনটে তোমরা এখানে দেখলে, গঙ্গাইকোন্ড চোল, সকলোত্তর পথনাথ বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, এই নামটা তোমাদের পরবর্তী যে বিভিন্ন চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো তোমরা বিভিন্ন সময় এই নামগুলো পাবে। ঠিক আছে? এগুলো ছিল উপাধি। উপাধি কী জিনিস? উপাধি হচ্ছে, যেমন আমাদের যে বিদ্যাসাগর আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার যে আসল নাম আছে, তার আসল নামের ওপর উপাধি দেওয়া হয়েছে, তাকে বিদ্যাসাগর বলা হয়েছে। এই বিদ্যাসাগরটা হচ্ছে তার উপাধি। ঠিক আছে? এবার যে স্বামী বিবেকানন্দ আছে, স্বামী বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, তাকে উপাধি দিয়ে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে? এভাবেই তোমরা, যে বিভিন্ন রাজারা ছিল তাদের আসল নামের ওপর তারা যখন যুদ্ধে জয়লাভ করতো, ঠিক আছে, বা বিভিন্ন কারণের জন্য তারা যখন সিংহাসন আরোহণ করতো বা সিংহাসনে বসতো, তখন তারা নিজেদের বিভিন্ন উপাধি নিত। ঠিক আছে? এগুলোকেই বলা হতো। ঠিক আছে? এবার দেখো, কিন্তু এই উপাধি বা নামগুলি অনেক কাল আগের মানুষদের। তারাও হয়তো এত বড় নাম উপাধি নিয়ে গোলমালে পড়তেন, কিন্তু উপায় ছিল না। ওই সময় এমন বড় খটোমাটো উপাধি এই নামেই প্রচলন ছিল। এই নামগুলো এখন আর বদলে নেওয়ার উপায় নেই। মানে তখন যে নামগুলো তারা নিয়েছিল সেই নামগুলো তখন প্রচলিত ছিল, এই নামগুলো এখন আর বদলে নেওয়ার উপায় নেই। ঠিক আছে? মানে এখন আর এই নামগুলোকে বদলানো খুবই কঠিন, যেহেতু তারা ক্রিয়েট করে গেছে তাই বদলানো সম্ভব নয়। বাবর, আকবর প্রভৃতি নামগুলো বেশ ছোট, সহজেই মনে থাকে। তাছাড়া তোমরা যখন মুঘল সাম্রাজ্য পড়বে, মুঘল সাম্রাজ্যের বিভিন্ন নাম তোমাদের সামনে আসবে, বাবর, আকবর, জাহাঙ্গীর, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব, এইসব নামগুলো তোমাদের খুব সোজা মনে হবে। ঠিক আছে? যেহেতু এদের উপাধি খুব একটা নেই, তো এই নামগুলো তোমাদের খুব সোজা মনে হবে।
কিন্তু যতই শক্ত লাগুক, দন্তি দুর্গ নামের কাউকে তো আর ছোটো করে দন্তি বা দুর্গ বলে লেখা যায় না। তোমরা যখন এখন কাউকে ডাক নাম ধরে রাখো, কারোর নাম যদি খুব বড় হয় তাহলে তোমরা কি শর্ট করে তাদেরকে ডাকতে পারো বিভিন্ন নামে। কিন্তু তখনকার যে রাজারা ছিল দন্তি দুর্গ, তোমরা যেটা ইতিহাসে পড়ছো, তোমাদের যখন এক্সাম দেবে তোমরা, তখন যদি দন্তি দুর্গর নামটা তোমাদেরকে জানতে চায়, তোমরা তার নামটা আলাদা করে দন্তি বা আলাদা করে দুর্গ লিখতে পারো না, তোমাকে পুরোটাই লিখতে হবে। ঠিক আছে? কিন্তু ধরা যাক তোমাদের কারো বেশ মনে থাকে বা সব নাম বা সাল ইতিহাস বুঝতে পারা কি তাকেই বলে? সোজা কথা, এর উত্তর হলো না। সাল তারিখ নাম মুখস্থ থাকলে ইতিহাস জানা যায় না। তাহলে ইতিহাস জানা কাকে বলে? তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সাল তারিখ নাম যাদের মনে থাকে তারাই কি ইতিহাস জানে? না, এরকম কোনো কথা নেই। সাল তারিখ ধাম মুখস্থ থাকলে ইতিহাস জানতে হবে তার কোনো কথা নেই। তাহলে ইতিহাস জানা কাকে বলে? ছোট করে বললে বলা যায় বছরের পর বছর ঘটা নানান ঘটনার এবং অনেক লোকের অনেক কাজকর্মের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করার ইতিহাস জানা। এমন অনেক ঘটনা এবং কাজ আগে ঘটেছে যার ছাপ আমাদের চারপাশে রয়েছে। তাই সেই সব কাজের এবং ঘটনাগুলো বিষয়ে আমাদের ধারণা থাকা দরকার। সেই ধারণা তৈরির জন্য ইতিহাস পড়া দরকার। তো সাল ধাম এগুলো মনে রাখার প্রয়োজন আছে ইতিহাসে অবশ্যই, কিন্তু এগুলো জানলেই যে সে ইতিহাস জানবে এমন কোনো কথা নেই। ইতিহাস জানার জন্য দরকার পাস্টকে জানা, পুরনো জিনিসকে জানা, কোনো ঘটনাটা কীভাবে ঘটছে সেটাকে জানা, কেন ঘটছে সেটাকে জানা। এসব বিষয় নিয়ে যেই জানার চেষ্টা সেটাকে ইতিহাস বলা হয়। ঠিক আছে? এবার দেখো এখানে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে, পাশে বক্স আছে, একটা বক্সে দেখো ইতিহাসের উপাদান বলে একটা প্রশ্ন তোমাদেরকে লেখা আছে। এই ইতিহাসের উপাদান যে কোশ্চেনটা আছে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে এটা। তাই তোমাদের এটা পড়ে যাওয়া পরীক্ষার আগে উচিত সবসময়। ঠিক আছে? দেখো, ইতিহাসের সব উপাদান একরকম নয়। একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা বা পুরনো বই একই জিনিস নয়। তাহলে ইতিহাসের যে সবকটা উপাদান আছে সেই ইতিহাসের সবকটা উপাদান কোনোদিনই এক নয়। একটা পুরনো মূর্তি, একটা পুরনো মুদ্রা বা একটা পুরনো বই। মুদ্রা বলতে তখনকার যে কয়েন ইউজ হতো বা টাকা ইউজ হতো সেটাকে বলা হয়েছে। তো একটা পুরনো মূর্তি, একটা পুরনো মুদ্রা বা একটা পুরনো বই, এই তিনটে কি একই জিনিস? তোমাদের কি মনে হয়? এই তিনটে কখনোই একই জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা যায়। যেমন লেখো, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য ও লিখিত উপাদান। লেখো বলতে যেগুলোকে লিখে রাখা হতো। মুদ্রা বলতে তোমাদেরকে বুঝিয়েছি স্থাপত্য ভাস্কর্য হচ্ছে বিভিন্ন মূর্তি বা বিভিন্ন ইনস্ক্রিপশন যাকে বলা হয় সেগুলোকে তৈরি করে রাখা। এবং লিখিত উপাদান, এবং তার সঙ্গে কিছু লিখিত উপাদান ছিল। পাথর বা ধাতুর পাথরে লেখা থাকে পুরোনো দিনের কত অজানা কথা সেখান থেকে জানা যায়, সেগুলোকে লেখ বলে। মানে হচ্ছে পাথর বা ধাতুর ওপর যেগুলো লেখা থাকে সেগুলোকে আমরা কী বলি? সেগুলোকে লেখ বলি। তামার পাতে লেখা হয় তাহলে তাম্রলেখ। মানে লেখা নর্মাল ধাতুর ওপর বা পাথরের ওপর যেগুলোকে লেখা হয় সেগুলোকে বলা হয় কি? সেগুলোকে লেখও বলা হয়। আবার সেই লেখকে তামার পাতে লেখা হলে সেটাকে বলা হয় তাম্রলেখ। আবার পাথরের ওপর লেখা হলে সেটাকে বলা হয় শিলালেখ। তোমরা এই নামের থেকেই তোমরা এটাকে ধারণা নিতে পারবে, খুব একটা কঠিন নয় এগুলো। আর কাগজে লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের থেকে কিছু প্রশ্ন তোমরা পেলে, যেমন যে পাথর বা ধাতুর ওপর কিছু লেখা হলে সেটাকে বলা হয় লেখো। আর সেটা যখন লেখোটা যেটা আছে সেটা যখন তামার ওপর লেখা হয় সেটাকে বলা হয় তাম্রলেখ। আবার যেটা শিলার ওপর বা পাথরের ওপর লেখা হয় তখন সেটাকে বলা হয় শিলালেখ। এবং কাগজে যেটা লেখা হতো সেটাকে বলা হতো লিখিত উপাদান। ঠিক আছে? এবার দেখো ইতিহাসের জানার রকম ফের। ইতিহাস জানার যে রকম ফের আছে, বিভিন্নভাবে ইতিহাস তোমরা জানতে পারো, সে সম্বন্ধে এখানে বলা আছে। পুরোনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে সেগুলোই অতীতের কথা জানতে সাহায্য করে। মানে আমরা কী করে জানবো পুরোনো জিনিসের সম্বন্ধে বা পুরোনো যুগের সম্বন্ধে, পুরোনো মানুষের সম্বন্ধে, পুরোনো রাজা রানী এদের সম্বন্ধে কী করে জানবো? সেগুলো জানার জন্য পুরোনো যে জিনিসগুলো এখনও রয়ে গেছে, সেগুলো ধ্বংসাবশেষ রয়ে গেছে বা এখনও ঠিকমতো আছে সেটা, সেই জিনিসগুলো থেকে আমরা অতীতের কথা জানতে পারি। সেগুলো না থাকলে আমরা অতীতের কথা অবশ্যই কোনো দিন জানতে পারতাম না। বা পুরোনো কোনো বই যদি কোনো সাহিত্যিক বা কবি লিখে না যেতেন তাহলে আমরা কিছুই জানতে পারতাম না পুরোনো দিন সম্বন্ধে। এইগুলো আছে বলে আমরা পুরোনো দিন সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে? দেখো, পুরোনো ঘরবাড়ি, মন্দির মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র থেকে একটা সময়ের মানুষের বিশেষ বিষয় আমরা জানতে পারি। তাই সেগুলো ইতিহাসের উপাদান। ঠিক আছে? এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম, ঘরবাড়ি পুরোনো, মন্দির মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, এগুলো থেকে আমরা পুরোনো যুগের সম্বন্ধে জানতে পারি। তাই এগুলোকে এক কথায় ইতিহাসের উপাদান বলা হয়। মানে হচ্ছে আমরা ইতিহাসের যে হিস্ট্রি যেটা আছে, হিস্ট্রি মানেই তো পাস্ট, মানে পুরোনো জিনিস। পুরোনো যা জিনিসগুলো আছে সবই হিস্ট্রি। আর সবই তাহলে যেই জিনিসগুলো পাওয়া যায় পুরোনো সবই তাহলে ইতিহাসের উপাদান। বোঝা গেছে? কিন্তু প্রকৃতির কোপে আর মানুষের হাতে পড়ে সেই সব উপাদানের আজ অনেক কিছুই আর নেই। তাই একটানা ইতিহাস জানার উপায় নেই। ইতিহাসের যে বিভিন্ন যুগ আমরা পার করে এসেছি, যেটাকে তিনটে যুগ আমরা পার করে দুটো যুগ আমরা পার করে এসেছি। মডার্ন হিস্ট্রিটা কিছুটা আছে এখন আমাদের মধ্যে। ঠিক আছে?
তো সেই যে আমরা যুগগুলো পার করি, সেই যুগের মধ্যে অনেক ইতিহাসে যে জিনিসগুলো ছিল সেগুলো সব হারিয়ে গেছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তাই ইতিহাসে যে স্বল্প জিনিস অবশিষ্ট আছে, অল্প জিনিস, তার থেকে আমাদেরকে জানতে হবে ইতিহাস সম্বন্ধে। ঠিক আছে? ভাঙাচোরা ছিঁড়ে যাওয়া উপাদানের টুকরো খুঁজে জুড়ে নেন ঐতিহাসিক, এরপর সেগুলোকে সাজিয়ে নেন আগে পরে করে, আর তার থেকে তৈরি করে অনেক আগের সেই সময়কার একটা ছবি। আর যেখানে উপাদানের টুকরো পাওয়া যায় না সেখানে ফাঁক থেকে যায়। তোমরা হয়তো পাজল দেখেছো, ঠিক আছে? পাজল কী হয়? পাজল হয় বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কাগজ কালেক্ট করে বা স্টিকার কালেক্ট করে পাশাপাশি জুড়ে একটা বড় ছবি তৈরি হয়। তেমন আমাদের যারা ঐতিহাসিক আছেন তারা কী করেন, ইতিহাসের ছোটো ছোটো উপাদানগুলোকে একসঙ্গে নিয়ে সেগুলোকে জুড়তে 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 একটা বড় ইতিহাস তৈরি করে ফেলেন। বা ইতিহাসে যেই কথাটা আছে, বড় যেই ধরো কোনো সাম্রাজ্য ছিল বা কোনো রাজারানীর সম্বন্ধে ছিল, সেগুলো বিভিন্ন জায়গার যে বিভিন্ন বইগুলো আছে সেগুলো থেকে অল্প অল্প করে কালেক্ট করতে করতে তারা একটা ধারণা তৈরি করে ফেলেন, বা তারা ইতিহাস সম্বন্ধে পুরো যে ছবিটা আছে, একটা বড় ছবি, সেটা তুলে ফেলেন। ছবি বলতে এখানে যে পুরনো ইতিহাসের মানুষের সম্বন্ধে বলা হয়েছে, তারা কি করতো বা তারা কেমন ছিল, তাদের বাসস্থান, তারা কি খাবার খেত, তারা কেমন পোশাক পরতো, সেগুলো সম্বন্ধে বলা হয়েছে। ঠিক আছে? দেখো, টুকরো উপাদান দিয়ে ইতিহাসের ফাঁক ভরাট করার সময় ঐতিহাসিকদের সাবধান থাকতে হয়, খেয়াল রাখতে হয় যাতে ঠিক টুকরো ঠিক সময়ে খাপ খায়। সময় আর জায়গা আলাদা হয়ে গেলে অনেক ক্ষেত্রে বদলে যায় কথার মানে। ঠিক আছে? মানে ঐতিহাসিকরা যখন বিভিন্ন টুকরো জুড়ে জুড়ে নতুন ইতিহাসকে বানানোর চেষ্টা করেন বা পুরনো ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন, তখন সেগুলোকে খুব সাবধানে সাজিয়ে রাখতে হয়। কারণ একটা জায়গার ইতিহাস যদি অন্য জায়গার সঙ্গে জুড়ে যায়, তাহলে ইতিহাসের কথা বদলে যাবে, আমাদের ইতিহাসের সম্বন্ধে যে ধারণা আছে সেটাও বদলে যাবে। ঠিক আছে? তাই এই কাজটা খুবই সাবধানে করতে হয়। দেখো, আজকাল তোমরা বিদেশি বলতে ভারতের বাইরে অন্য দেশের লোকেদের বোঝো, কিন্তু সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাতো। ঠিক আছে? এখন আমরা বিদেশি বলতে কী বুঝি? বিদেশি বা ফরেনার বলতে এখন আমরা বুঝি আমাদের দেশের বাইরে যেসব মানুষ বসবাস করে তাদেরকে আমরা বিদেশি বলি বা ফরেনার বলি। ঠিক আছে? তাদেরকে আরেকটা সিনোনিমও বলা হয়, সেটা হচ্ছে তাদেরকে এলিয়েনও বলা হয়। কথাটা রেখো, যখন ইংলিশ পড়বো তখন তোমাদের কাজে লাগবে এটা। ঠিক আছে? দেখো, কিন্তু মুঘল বা সুলতানি আমলে আমাদের যে ভারতবর্ষ ছিল, ভারতবর্ষে মুঘল যুগ ছিল, কিছু সময় দিল্লি সুলতানি যুগ ছিল। সেই সময় যে বিদেশ বলতে আমরা বোঝানো হতো আমাদের বিভিন্ন গ্রাম বা শহর থেকে আসা বিভিন্ন মানুষদের। ধরো তুমি আজকে এই গ্রামে আছো, অন্য একটা গ্রাম থেকে অন্য একজন মানুষ আসছিলো, ঠিক আছে? তখন তাকে বিদেশি বলা হতো। বা তুমি একটা কোনো শহরে আছো বা তুমি সেই শহর থেকে অন্য শহরে গেলে, তখন তোমাকে বিদেশি বলে ভাবা হতো তখনকার সময়। ঠিক আছে? তাই শহর থেকে অচেনা কেউ গ্রামে গেলে তাকে ওই গ্রামবাসীরা পরদেশি বা অজনবী ভাবতেন। ঠিক আছে? এই পরদেশি বা অজনবী কথাটা বিভিন্ন গানে ইউজ হয়, হিন্দি গানে তোমরা দেখে থাকবে বা শুনে থাকবে। সেই পরদেশি বা অজনবী যে বলতো, অচেনা কেউ যদি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেত, তখন তাহলে বলা হতো পরদেশি বা অজনবী। ফলে মুঘল যুগের কোনো লেখায় পরদেশি কথাটা দিয়ে সবসময় ভারতবর্ষের বাইরে থেকে আসা লোককে বোঝাতো না, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে মুঘল যুগে বিভিন্ন সময় যে বিভিন্ন গ্রন্থগুলো লেখা হয়েছে তার মধ্যে যে পরদেশি কথাটা বারবার ইউজ করা হয়েছে, সেই কথাটা বলতেই যে বাইরের দেশ থেকে কোনো লোক ছিল এমন কথাটা নয়। দেশের মধ্যে থেকেই লোক এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে পারে। ঠিক আছে? আবার ধরো, দেশ বলতে অনেকে তাদের আদি বাড়ি বোঝেন। যেমন কেউ হয়তো বলেন তার দেশ বর্ধমান, এখানে তার দেশ আসলে এক রাজ্যের মধ্যে আলাদা অঞ্চলকে বোঝাচ্ছে। যেমন ধরো, তোমাদের যে ঠাকুমা বা দিদা আছে, দিদিমা আছে, তারা বিভিন্ন জায়গায় বলেন যে আমার দেশ ছিল এটা। মানে দেশ বলতে একই দেশের মধ্যে, একই রাজ্যের মধ্যেও বিভিন্ন, তারা যে গ্রাম থেকে এখন অন্য জায়গায় সেটেল হয়েছে বা অন্য জায়গায় এসে বাসস্থান করছে, তারা যখন তোমাদেরকে গল্প শোনায় তখন তারা তাদের দেশের কথা বলে। তাদের দেশের মাটি বলতে তারা নিজেদের গ্রামকে বোঝাতে চায়। ঠিক আছে? কিন্তু এখন দেশ বলতে বিভিন্ন আলাদা আলাদা দেশকে বোঝানো, আলাদা আলাদা কান্ট্রিকে বোঝানো, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন আলাদা আলাদা দেশ। এখন যদি তুমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাও, তখন তোমাকে বলা হবে যে ইন্ডিয়া ভারত দেশ থেকে বাংলাদেশে এসেছে। ঠিক আছে? কিন্তু তখনকার সময় নিজেদের দেশের মধ্যে, নিজেদের রাজ্যের মধ্যেও বিভিন্ন অন্য গ্রাম থেকে আসলে তাকে বলা হতো সে অন্য দেশ থেকে এসছে, এরকম বলা যেত। ঠিক আছে? দেখো, সেটা পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। তাহলে দেখো, সুলতানি বা মুঘল আমলে কিংবা আজকের দিনেও দেশ কথাটার কত রকম ব্যবহার। যখন ইতিহাস পড়বে তখন আগে বুঝে নেবে কোন সময়ে কোন অঞ্চলের কথা সেখানে বলা হচ্ছে। ঠিক আছে? তাহলে ইতিহাস পড়ার জন্য তোমাদের এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই মনে রাখতে হবে। কোন সময়ে কোন জায়গার কথা সেখানে বলা হয়েছে সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই বইতে প্রায় 1000 বছর ভারতের ইতিহাস সম্বন্ধে তোমরা জানবে। মোটামুটি খ্রিস্টীয় সপ্তম শতক থেকে সপ্তদশ শতক পেরিয়ে অষ্টাদশ শতকের দোরগোড়ার পর্যন্ত 1000 বছরের ভারতবর্ষে অনেক কিছু বদল ঘটেছে। আবার কিছু কিছু বিষয় মিল রয়ে গেছে, তবে কখনোই কোনো বদলই রাতারাতি ঘটেনি। এখানে সেই ধারাবাহিক বদলগুলির কথা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে তোমরা যে এই বইটা পড়বে, এই বই তোমরা 1000 বছরের ইতিহাস পড়বে। ঠিক আছে? প্রায় সপ্তম শতক থেকে সপ্তদশ শতক পেরিয়ে অষ্টাদশ শতকের কিছুটা ভাগে এই ইতিহাস এসে পৌঁছেছে। তোমরা যেটা এই বইয়ে পড়বে সেই সম্বন্ধে এখানে বলা হবে। দেখো, এবার প্রথমে
যে ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে আমরা শুরু করছি সেটা হচ্ছে হিন্দুস্তান বা ইন্ডিয়া। মানে হচ্ছে এই যে তিনটে নামটা, আমাদের তিনটে নাম আছে, আমাদের দেশ সম্বন্ধে তিনটে নাম ইউজ করা হতো বা এখনও হয়, সেই নামগুলোর উৎপত্তি কোথা থেকে এসছে, সেই নামগুলো কারা ব্যবহার করতেন, সেই সম্বন্ধে তোমরা এখন পড়বে। আর এই কোশ্চেনটাকে তোমরা স্টার মার্ক করে রাখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। শোনো, খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে যদি বলা হয় ইন্ডিয়া নামটি প্রথম কে ব্যবহার করেছেন, তখন তোমরা বলবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন। কবে ব্যবহার করেছিলেন? খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতকে, ঠিক আছে। তাহলে আরেকটা কথা হেরোডোটাস সম্বন্ধে বলা হয়, সেটা তোমাদের জানা অবশ্যই জরুরি। সেটা হচ্ছে যদি কোনোদিন পরীক্ষায় কোশ্চেন করে যে ইতিহাসের জনক কাকে বলা হয়, তখন তোমরা বলবে ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে, ঠিক আছে। তাহলে তোমরা এখান থেকে কী জানলে? ইন্ডিয়া শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেরোডোটাস, এবং ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে বলা হয়, ঠিক আছে। তিনি অবশ্যই এদেশে আসেননি। যে হেরোডোটাস ছিলেন তিনি ভারতবর্ষে কোনোদিন আসেননি, তিনি পার্সিক লেখাপত্র থেকে ভারতের সম্পর্কে জানতে পেরেছিলেন। পার্সিরা বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থ থেকে হেরোডোটাস ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন, তার উপর ভিত্তি করে তিনি ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন। দেখো, উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ এলাকা কিছুদিনের জন্য পার্সি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে ভারতের যে উত্তর পশ্চিমে সিন্ধু নদ ছিল, সেই সিন্ধু নদের যে বদ্বীপ এলাকা ছিল, সেটা কিছুদিনের জন্য পার্সি সাম্রাজ্য যেটা ছিল, পার্সি সাম্রাজ্যের অন্তর্গত ছিল। মানে পার্সি যে সাম্রাজ্য ছিল সেখানে রাজত্ব করতো। তখন ওই অঞ্চলের নাম হয় হিদুস। তার মানে পার্সিরা তখন ওই অঞ্চলের নাম দিয়েছিল হিদুস। ইরানি ভাষায় দন্তেশ এর উচ্চারণ নেই, তাই দন্তেশ বদলে হয়েছিল হ, ঠিক আছে। ইরানি ভাষায় দন্তেশ বদলে হ হয়ে গিয়েছিল, ফলে সিন্ধু বিধৌত অঞ্চলগুলি হিদুস নামে পরিচিত ছিল। এই দেখো, এখানে যে সিন্ধুতে যে দন্তেশ্বররা আছে সেটা হ হয়ে হিদুস হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে। আবার গ্রিক ভাষায় হয়ের উচ্চারণ নেই, তাই বিকল্প ই, ঠিক আছে। আবার গ্রিক ভাষা যেটা ছিল সেখানে হ উচ্চারণ নেই, তার বিকল্পে হস্যই ব্যবহার করা হয়, ঠিক আছে। অতএব যা ছিল সিন্ধু হিদুস, তার গ্রিক বিবরণ অনেকটা বদলে গিয়ে ইন্ডিয়া হলো, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো নামটার উৎপত্তি কোথা থেকে এসছে। পরবর্তী সময়ে গ্রিকদের বিবরণী পড়লে বোঝা যায় পরবর্তীকালে ইন্ডিয়া বলতে উপমহাদেশকেই বোঝানো হয়েছে। উত্তরে হিমালয়, দক্ষিণে সমুদ্র, এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন ছিলেন, ঠিক আছে। তাহলে এখনও তোমরা যখন ভারতের ভূগোল পড়বে, তখন তোমরা একটা পয়েন্ট পড়বে, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত ভারতের সীমানা বিস্তৃত। সেটা তখনও ছিল উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে সমুদ্র উপকূল, এখানে সেটাও বলেছে। এই প্রধান দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা যথেষ্ট সচেতন, তারাও এই সম্বন্ধে জানতেন গ্রিক লেখকরা। বিদেশি তথ্যসূত্রে আরেকটি নাম পাওয়া যায় হিন্দুস্তান, ঠিক আছে। বিদেশি তথ্যসূত্রে আরেকটি হিন্দুস্তান নাম পাওয়া যায়। আরবি ফরাসি ভাষায় হিন্দুস্তানের কথা বারবার এসেছে, ঠিক আছে। আরবি ও ফরাসি ভাষায় যে গ্রন্থগুলো লেখা হয়েছিল তাতে হিন্দুস্তানের কথা অনেকবার এসেছে। 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের স্বশাসনীয় শাসকের একটি শিলালিখিত হিন্দুস্তান শব্দটি পাওয়া গেছে। তাই হিন্দু শব্দটি প্রথম কোথায় পাওয়া গেছে? 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের স্বশাসনীয় শাসকের একটি শিলালেখতে পাওয়া গেছে। শিলালেখ বলতে ইনস্ক্রিপশন বলা হয় যাকে ইংলিশে, সেটাতে, ঠিক আছে। এক্ষেত্রে সিন্ধু নদী সংলগ্ন অঞ্চলকে হিন্দুস্তান হিসেবে বোঝানো হয়েছে। তাহলে তখন হিন্দুস্তান বলতে যে সিন্ধু নদ আছে, সিন্ধু নদের আশেপাশে যে অঞ্চলটা আছে সেটাকেই বোঝানো হয়েছে হিন্দুস্তান হিসেবে। দশম শতকের শেষভাগে অজ্ঞাতনামা লেখক রচিত হুদুদ আল আলম গ্রন্থ হিন্দু শব্দটির দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই যদি পরীক্ষায় কোশ্চেন করে হুদুদ আল আলম গ্রন্থটি কার লেখা, তখন বলবে যে অজ্ঞাতনামা কোনো এক লেখকের লেখা, আর সেই লেখাতেই হিন্দুস্তান দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে, ঠিক আছে, সেই গ্রন্থে। অজ্ঞাতনামা লেখক কি? এখানে অজ্ঞাতনামা লেখক বলতে এমন একজনের কথা বলা হয়েছে যে গ্রন্থটা তো সে লিখেছে কিন্তু তার নামটা জানা যায়নি, ঠিক আছে, বুঝেছো তোমরা। এবার দেখো ইতিহাসের গুণভাগ। দেখো ইতিহাসের গুণভাগটা কী জিনিস? একটি দিনকে আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড দিয়ে ভাগ করতে পারি, কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কী? তোমরা একটা দিনকে ঘন্টা, মিনিট, সেকেন্ড দিয়ে ভাগ করতে পারো, ঠিক আছে, কিন্তু হাজার হাজার বছরকে ভাগ করার উপায় কী? ঐতিহাসিকরা তাই যুগ দিয়ে আলাদা করে লম্বা সময়কালকে সাধারণভাবে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3 যুগে ইতিহাসের সময়কে ভাগ করেছে। তাই তাই এই সুবিধার জন্য যারা ঐতিহাসিক আছে তারা ইতিহাসকে 3টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাচীন বা হচ্ছে অ্যানশেন্ট, মধ্য বা মিডাইভেল, এবং আধুনিক বা মডার্ন। এই 3টে ভাগে ইতিহাসকে ভাগ করেছে, ঠিক আছে, ঐতিহাসিকরা। এই 3 যুগে ইতিহাসকে সময়কে ভাগ করা হয়। সেই অর্থে যে হাজার বছরের কথা এখানে আলোচনা করা হবে সেটা মধ্যযুগে পড়ে। কিন্তু মনে রাখা দরকার যে এভাবে যুগের পাঁচিল তুলে ইতিহাসকে ভাগ করা যায় না। হঠাৎ করে কোনো একদিন সকাল থেকে একটি যুগ শেষ হয়ে আরেকটা যুগ শুরু হয়ে যায় না। তোমাদেরকে এটা অবশ্যই মনে রাখতে হবে যে তোমরা যেই চ্যাপ্টারগুলো পড়বে এই ইতিহাস বইয়ে, তোমাদের ইতিহাসটা হচ্ছে মধ্যযুগ, প্রাচীন যুগের ইতিহাস তোমরা এই বইয়ে পড়বে না, তোমরা এখানে মধ্যযুগের ইতিহাস পড়বে। আর ইতিহাস সম্বন্ধে পড়তে গেলে তোমাদেরকে জানতে হবে যে একটা যুগ রাতারাতি শেষ হয়ে যায় না, বা রাতারাতি শুরু হয়ে যায় না, তার জন্য অনেক দিন সময় লাগে, ঠিক আছে। তাহলে কিভাবে বোঝা যায় কোন সময়টি কোন যুগে পড়বে?
আসলে মানুষের জীবনযাপন, সংস্কৃতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, পড়াশোনা এসব কাজের একটা বিশেষ দিক একসময় দেখা যায়। সেগুলির তফাৎ থেকেই যুগ ভাগ করে রেওয়াজ আছে। তাহলে কেমন ছিল মধ্যযুগে ভারত? এবার তোমরা জানবে মধ্যযুগের ভারত কেমন ছিল। কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি, তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময় ইতিহাস লিখে গেছেন। তাতে দেখা যায় তখন জীবনের নানা দিকে কিছু উন্নতি করেছিল ভারতের মানুষ। তো এই বইতে সেসব উন্নতির কথাও তোমরা জানতে পারবে। তো কিছু কিছু মানুষের ধারণা এটা ছিল যে মধ্যযুগে ভারত কোনো উন্নত হয়নি, বা কোনো দিক দিয়ে ভারতের কোনো সুবিধা ছিল বা উন্নতি করেনি তারা। কিন্তু এসব কথা এখন আর মানা হয় না। এখন যে ঐতিহাসের বিভিন্ন ইতিহাসের যে বিভিন্ন ছোটো ছোটো টুকরোগুলোকে জুড়তে জুড়তে ইতিহাস বই তৈরি করেছেন, তার থেকে বোঝা যায় যে তখনকার মানুষও কিছু উন্নতি করেছিল। সেগুলো তোমরা এই বইতেই পড়বে। এবার দেখো এখানে কিছু একটা টুকরো কথা বলে একটা কথা আছে। টুকরো কথাগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবসময় পরীক্ষার আগে পড়ে যাবে। দেখো টুকরো কথা এখানে বলা হচ্ছে আদি মধ্যযুগ বলতে কোনটাকে বোঝানো হয়। রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না, যেটা তোমাদেরকে আগেও বলেছি আমি। ধরো দুপুরবেলার কথা, সেটা না হয় সকাল না বিকেল। তেমন ভারতের ইতিহাস একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে আর মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা এই সময়টিকে বলেন আদি মধ্যযুগ। তাহলে আদি মধ্যযুগ কাকে বলা হয়? আদি মধ্যযুগ সেই সময়টাকে বলা হয় যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং মধ্যযুগ তখনও শুরু হয়নি, মানে শুরু হবে হবে করছে, ঠিক আছে? সেই মাঝখানে যে সময়টা আছে, মানে প্রাচীন যুগ শেষ হয়ে আসছে আর মধ্যযুগ এখনও শুরু হয়নি, এর মাঝখানে যে সময়টাকে আছে সেই সময়টাকে বলা হয় আদি মধ্যযুগ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে যাবে তোমরা। এবার দেখো এবার আমরা পড়েছিলাম, তারপর দেখো একদিকে ছিল নানান নতুন যন্ত্র কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা ও যুদ্ধের অস্ত্র। বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয়। ঠিক আছে, এই দেখো মধ্যযুগে ভারত যে উন্নতগুলো করেছিল তার মধ্যে কিছু কিছু ছিল, যেমন নতুন নতুন যন্ত্র আবিষ্কার করেছিল, কুয়ো থেকে জল তোলার যন্ত্র, তাঁত বোনার যন্ত্র বা যুদ্ধের অস্ত্র, এইসব বিভিন্ন জিনিস আবিষ্কার করেছিল। তখন বিজ্ঞানের যুগ ধীরে ধীরে শুরু হচ্ছিল ভারতবর্ষে, তার ফলে মানুষও উন্নত করেছিল। ঠিক আছে, আর এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে, সবথেকে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার। তো এই সময় মধ্যযুগে প্রথম শুরু হয়েছিল রান্নায় আলুর ব্যবহার। পরীক্ষার প্রশ্ন দেয় কোন যুগে রান্নায় প্রথম আলুর ব্যবহার শুরু হয়েছিল, তখন তোমরা অ্যান্সার করবে মধ্যযুগে। ঠিক আছে, তো আলু কাদের হাত ধরে ভারতে এসেছিল? পর্তুগিজদের হাত ধরে প্রথম এদেশে আলু খাওয়ার প্রচলন হয়। ঠিক আছে, মানে পর্তুগিজরা ভারতবর্ষে প্রথম আলুর প্রচলন করেছিল, মনে থাকবে। এবার দেখো দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা দিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয়, জনগণের ভালো মন্দের কথা শাসকদের ভাবতে হয়েছিল। ঠিক আছে, মানে দেশ শাসন করতে গিয়েও বা রাজনীতিতে অনেক নতুন দেখা দিয়েছিল। রাজনীতি বলতে পলিটিক্স, যেগুলো এখন রাজনীতি করা হয়, সেই রাজনীতিতেও নতুন দিক দেখা দিয়েছিল। রাজারা অন্যান্য রাজ্য বিস্তার করতে শুরু করেছিল, জনগণের ভালো মন্দের কথা শাসকদের ভাবতে হয়েছিল। কখনো রাজার শাসন নড়বড় হয়ে গিয়েছিল, আবার কখনো সব ক্ষমতা একজন শাসকই হাতে তুলে নিয়েছিল। মানে বিভিন্ন জীবনের বিভিন্ন সময় উতল পাতাল হতে থাকে, ওপর নিচ হতে থাকে। তেমন কোনো কোনো সময় রাজা খুব নড়বড় হয়েছিল, মানে দুর্বল রাজা শাসন করছিল। ঠিক আছে, আবার কোনো কোনো সময় একজন রাজা খুব শক্তিশালী ছিল, তিনি সব শাসন নিজের হাতেই তুলে নিয়েছিলেন। অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, অন্যদিকে ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন নতুন শহর। অর্থনীতিতে বিভিন্ন জায়গায় তখনকার বিভিন্ন অর্থনীতি বলতে কি আমাদের যে ইকোনমিটা বোঝাচ্ছে, আমাদের যে টাকা পয়সা হাতে আসে সেটা কোথা থেকে আসতো? তখন বেশিরভাগ টাকা পয়সা আসতো কৃষি থেকে। আবার কিছু কিছু মার্চেন্ট ছিল, মার্চেন্ট মানে হচ্ছে ব্যবসায়ী ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতো, সেখান থেকেও টাকা পয়সা আসতো। তৈরি হয়েছিল নতুন নতুন শহর, তখন নতুন নতুন শহর তো তৈরি হতে শুরু করেছিল। বন কেটে চাষবাস করার অনেক উদাহরণ পাওয়া যায় তখন। দেখো ধর্ম ভাবনায় বেশ কিছু নতুন পথের হদিশ সে সময় মানুষ পেয়েছিল। মানে ধর্ম ভাবনায় বলতে যে ধর্মের প্রচারের জন্য বিভিন্ন সময়, যেমন অশোক যে ধর্ম প্রচার করেছিল তার জন্য তারা শ্রীলঙ্কা অব্দি গিয়েছিল। সে যায়নি, সরি, তার ছেলে মেয়েদেরকে শ্রীলঙ্কা অব্দি পাঠিয়েছিল। সেই সময় সেই নতুন পথের যে আবিষ্কার হয়েছিল তারা সেটা করেছিল, মানে ধর্ম ভাবনায়। ঠিক আছে, ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার কথা বলা হয়েছিল। সাধারণ লোকের মুখে ভাষাই হয়ে উঠেছিল ধর্ম প্রচারের মাধ্যম। তাহলে তখনকার মূল বাণী কী ছিল? ভক্তির মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। সাধারণ লোকের মুখের প্রধান ভাষা ছিল ধর্মপ্রচারের মাধ্যম। তার ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক অনেক ভাষা এবং সাহিত্যের বিকাশ হয়। পাশাপাশি ছিল নানা ধরনের শিল্পচর্চা। কিন্তু শিল্প হোক বা সাহিত্য, সবেতে সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না। তাহলে সব কিছুর একটা আলটিমেটলি শেষ পয়েন্ট বা ক্লাইম্যাক্স এসে কী পৌঁছাচ্ছে, যে যাই হয়ে যাক না কেন, সাধারণ বা গরিব মানুষ যারা ছিল তাদের কথা খুব একটা ভাবা হতো না তখনকার সময়ে। ঠিক আছে, সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা। যে তাছাড়া বিভিন্ন যে গ্রন্থগুলো লেখা হতো সেগুলো শাসকের গুণগানে ভরা থাকতো।
দেখো সেগুলোর সঙ্গে জুড়ে থাকতো শাসকের নাম, তাই বলা হয় চোল রাজারা মন্দির বানিয়েছেন অথবা তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান। তাহলে মন্দির বানিয়েছে চোল রাজারা, কিছু মন্দির বানিয়েছে, বা শাহজাহান যে ছিল সে তাজমহল বানিয়েছেন। অসংখ্য সাধারণ কারিগর এবং শিল্পী যারা মন্দিরগুলো এবং তাজমহল বানালে তাদের বেশিরভাগ নাম আমরা জানি না। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটার মধ্যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে, সেটা তোমরা বুঝতে পারবে। আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে দেখো। যে বিভিন্ন যে বড় বড় রাজারা ছিলেন বা সম্রাটরা ছিলেন, তারা বিভিন্ন বড় বড় স্তূপ বানিয়েছিলেন বা সৌধ বানিয়েছিলেন। যেমন এক্সাম্পল শুরু তোমরা তাজমহলের নাম জানো, তাজমহল কে বানিয়েছিলেন? তাজমহল নাম বলা হয় শাহজাহান বানিয়েছিলেন। কিন্তু তাজমহল কি শাহজাহান বানিয়েছিলেন? শাহজাহান কি কাজ করেছিলেন তাজমহল বানাতে? যেই তাজমহলের গায়ে যে মার্বেলগুলো লাগানো আছে সেগুলো লাগাতে কি শাহজাহান সাহায্য করেছিলেন? না, সেগুলো করেনি। শাহজাহানের যদি কোনো কিছু দান করতে হয় সেটা তিনি যেই তাজমহল বানাতে যেই খরচাটা হয়েছিল সেটা তিনি দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে তাজমহল কারা বানালেন? তাজমহল বানালেন তার আন্ডারে থাকা যে বিভিন্ন শ্রমিকগুলো ছিল বা সাধারণ মানুষ যারা ছিল তারা বানিয়েছিলেন। কিন্তু তাদের কথা কি কোনো গ্রন্থে বলা হয়েছে? না, একদমই না। গ্রন্থে কার সম্বন্ধে বলা হয়েছে? গ্রন্থে বলা হয়েছে তাজমহল কে বানিয়েছিলেন? তাজমহল শাহজাহান বানিয়েছিলেন। ঠিক আছে, তাহলে তখন যে গরিব মানুষগুলো ছিল তাদেরকে তখন নিচু হলেই তখনও তাদেরকে ভাবা হতো। ঠিক আছে, আজকে তোমাদের এইটুকুই আমি পড়িয়ে শেষ করছি। এটা পার্ট 1 হিসেবে থাকবে তোমাদের। নেক্সট দিন আমি ইতিহাসের গোয়েন্দা থেকে পড়ানো শুরু করব 1.4 থেকে, 1.4 থেকে। এবার তোমাদের এই অবধি পার্ট 1 থাকবে, তোমরা এটা ভালো করে পড়ো। ভালো করে পড়ার পর পরের দিন আবার অল্প অল্প করে বইটা শেষ করবো। তোমাদের বেস আমি পুরো ক্লিয়ার করতে চাই, পুরো প্রত্যেকটা লাইনের মানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে।